আসসালামু আলাইকুম। আমি নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। যদিও পরিবেশ প্রতিকূল বা অস্থিতিশীল, কিন্তু তবু আমাদের ভালো থাকতে হবে। আর ভালো থাকার জন্য দরকার মনোবল এবং সদিচ্ছা। আশা করি তোমাদের এই দুটোরই উপস্থিত রয়েছে। তারপর বন্ধের মধ্যে কীরকম পড়ালেখা করলে? নিশ্চয়ই ভালো। আমরা আজকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা আমাদের লাস্ট হচ্ছে অধ্যায় 7-এর উপর আলোচনা করব। পূর্বের যে অধ্যায়গুলো তোমাদের ক্লাসে নেওয়া হয়েছে তা নিশ্চয়ই তোমরা দেখছো, বুঝছো এবং পড়াশোনা শেষ করেছ। তারপরেও যদি তোমাদের কোনো প্রকার কোনো সমস্যা থাকে, আগে আমরা আমাদের কোর্স কমপ্লিট করব, তারপরে আমরা রিভিউ ক্লাসে যাব এবং এক্সামে যাব। রিভিউ ক্লাসে তোমাদের যার যে চ্যাপ্টারে যে সমস্যা রয়েছে সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। আজকে যে আমি অধ্যায় 7 অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আলোচনা করব, এটা একটা লেকচারে সম্পন্ন করা সম্ভব হবে না। এ কারণেই আমি এটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আজকে প্রথম ভাগে নিয়ে আলোচনা করব, এর পরের দিন দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো নতুন কিছু জানার আগ্রহ থাকে, তাহলে তোমরা আমার পার্সোনাল মেসেঞ্জারে নক করবে, আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং দুটো ক্লাস নেওয়ার পর এই চ্যাপ্টারের উপর যত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং পরীক্ষায় আশা করা যায় আসবে এইরূপ প্রশ্নে সমস্যার সমাধানগুলো আমি তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিব। আর তোমাদের যদি বই সমস্যা কিংবা তোমাদের প্রশ্নগুলোর সমস্যার সমাধানে কোনো সমস্যা থাকে, সেটাও তোমরা নির্দ্বিধায় আমাকে জানাবে, আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসে যাই। চলো আমরা অধ্যায় 7ম অধ্যায়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নিয়ে আলোচনা করি। আমাদের প্রথমে কি অধ্যায় 7-এ কি রয়েছে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কিন্তু অনেক বড়, একটা লেকচারে দেওয়া সম্ভব নয়। এ কারণে আজকে আমি প্রথম লেকচারে মূল অংশগুলো বা বেসিক জিনিসগুলো আলোচনা করছি। প্রথমে আসি, আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বর্ণনা করার আগে আমাদের জানতে হবে, তাহলে আমরা প্রথমেই শুরু করি বাজার কি। বাজার বলতে কি বুঝো, আর অর্থনীতিতে বাজার বলতে কি বুঝো? আমাদের আপাতত দৃষ্টিতে বাজারের সংজ্ঞা একরকম, আর অর্থনীতিতে বাজার বলতে কি বুঝো সেটা আরেক রকম। প্রথমে আসি, আমরা বাজার বলতে কি বুঝি। সাধারণত বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে। তাহলে আমরা বাজারকে সাধারণ অর্থে কী বললাম, যে কোনো নির্দিষ্ট একটা স্থান থাকবে যেখানে ক্রেতা বিক্রেতা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে। কিন্তু অর্থনীতিতে বাজার শব্দটি বিশেষ তাৎপর্য বহন করে, অর্থাৎ সাধারণ অর্থে যে বাজার আর অর্থনীতি বাজারের মধ্যে ভিন্নতা রয়েছে। তাহলে অর্থনীতিতে বাজার বলতে আমরা কি বুঝি? অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট দামে দ্রব্যের ক্রয় বিক্রয় করাকে বোঝায়। আবারও বলছি, অর্থনীতিতে বাজার বলতে কি শুধুমাত্র কোনো নির্দিষ্ট স্থান নয় যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে এবং ততোধিক মানে দুইয়ের অধিক দ্রব্য সামগ্রী থাকবে এবং সেগুলোকে ক্রেতা এবং বিক্রেতার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের উপস্থিতি থাকবে এবং প্রচণ্ড দর কষাকষির মাধ্যমে দ্রব্যটির দাম নির্ধারিত হবে। অর্থাৎ অর্থনীতির বাজার আর বাজার অর্থ কি, দুটার কিন্তু ভিন্নতা আমরা দেখতে পেলাম। এরপরে কি আসবে, অর্থনীতি বাজারের আবার বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে আমরা ধরো উদাহরণস্বরূপ বলতে পারি যে ফরাসি অর্থনীতিবিদ কুর্নেট কি বলেছেন, অর্থনীতিতে বাজার শব্দ দ্বারা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের কোনো বিশেষ স্থানকে বোঝায় না, বরং যে কোনো অঞ্চলের সামগ্রীটিকে বোঝায় যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ চলমানের মাধ্যমে দ্রব্যের মূল্য সহজে ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এরপরে আবার অধ্যাপক চ্যাপম্যান বলেছেন, বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। অর্থাৎ অর্থনীতিতে বাজার বলতে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সংজ্ঞায়িত করেছেন, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে কি একটা নির্দিষ্ট স্থান, অসংখ্য ক্রেতা বিক্রেতার উপস্থিতি, প্রচণ্ড দর কষাকষির মাধ্যমে ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপস্থিতিতে দ্রব্যটির দাম নির্ধারণ
নির্ধারিত হয়। এটাকেই বলা হচ্ছে অর্থনীতিতে বাজার। অর্থাৎ অর্থনীতিতে বাজার বলতে যে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় সেটার মধ্যে 4টা বৈশিষ্ট্য প্রধানত। একটা কি, দ্রব্যের ক্রেতা বিক্রেতার উপস্থিতি, এক বা একাধিক দ্রব্য থাকবে, দ্রব্যটি ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক অঞ্চল থাকবে, এবং ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ হবে। অর্থাৎ আমি যে তোমাদেরকে সংজ্ঞাটা দিলাম, এই সংজ্ঞার মধ্যেই কিন্তু তোমাদের 4টা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। নির্দিষ্ট স্থান, ক্রেতা বিক্রেতা, তারপরে কি অসংখ্য এক বা একাধিক দ্রব্যের উপস্থিতি, এবং তারপরে কি বলেছি, ক্রেতা বিক্রেতার মাধ্যমে দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত। পরিশেষে বলা যায় ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয়কে অর্থনীতিতে বাজার বলে। এরপরে আসি আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি। আসলে মূলত অর্থনীতিতে বাজার বিভিন্ন শ্রেণীবিন্যাস রয়েছে। এর পূর্বেই আমি তোমাদেরকে এই বাজারের সম্বন্ধে আমরা অনেক কিছু বলেছি, যে বাজার কত প্রকার, কি কি, প্রত্যেকটি বাজারে ভিন্ন ভিন্নভাবে বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তোমাদের ক্লাসে। আজকে যেহেতু আমাদের চ্যাপ্টারটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, সুতরাং আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উপরেই ফোকাস দিব। তাহলে প্রথমেই আসছে কি, তোমরা জানো নিশ্চয়ই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি। তারপরেও আমি আজকে বর্ণনা করছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি এবং এই বাজারে বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমেই আসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। যে দ্রব্যের বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে এবং তাদের মধ্যে পূর্ণ দর কষাকষির মাধ্যমে একটি সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করা হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক স্যামুয়েলসন, মিসেস জোয়ান রবিন্স ইত্যাদি। তারপর অধ্যাপক স্যামুয়েলসন বলেন, পূর্ণ প্রতিযোগিতা বলতে আমরা বাজারে এমন এক ব্যবস্থাকে বুঝি যেখানে কোনো ফার্ম, কোনো ব্যবসায়ী, কোনো কৃষক বা কোনো শ্রমিক বাজারে এত ছোট অংশ দখল করে থাকে যে তাদের কর্মের দ্বারা বাজারের দাম প্রভাবিত হয় না। আবার মিসেস জোয়ান রবিন্স বলেছেন, কোনো পণ্য বাজারের প্রতিটি উৎপাদনকারী ফার্মের উৎপাদিত পণ্যের চাহিদা পরিপূর্ণ স্থিতিস্থাপক হলে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কিন্তু সেই পূর্বের মতোই যে সংজ্ঞার মধ্যেই লুকায়িত আছে। তারপরেও আমি আলাদাভাবে বলছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কয়েকটি বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য অনেকগুলো রয়েছে। তার মধ্যে রয়েছে যেমন বহু সংখ্যক ক্রেতা বিক্রেতার উপস্থিতি, সমজাতীয় দ্রব্য হতে হবে, স্থির দাম নির্ধারিত হয়, যুক্তিসঙ্গত আচরণ হয়, ক্রয় বিক্রয়ের স্বাধীনতা এবং একটা নির্দিষ্ট দাম, তারপর উপকরণের পূর্ণ গতিশীলতা, পরিবহন ব্যয় শূন্য, অবাধে প্রবেশ ও প্রস্থান, বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান, চাহিদার স্থিতিস্থাপকতা, পূর্ণ পরিবর্তক দ্রব্য, ব্যয় সর্বনিম্নকরণ, উপযোগ ও মুনাফা সর্বোচ্চকরণ। অর্থাৎ আমি তোমাদের কিন্তু প্রায় অনেকগুলো 14টা পয়েন্ট বললাম। যখন তোমরা ক্লাসটা দেখবে তখন 2-3 বার দেখলেই তোমরা পয়েন্টগুলো বুঝতে পারবে এবং বৈশিষ্ট্যগুলো তোমরা বিশদভাবে আলোচনা করতে পারবে। এরপরে আসি আমরা কি, ফার্ম কি এবং শিল্প কি। এর আগে আমি তোমাদের পড়েছি প্ল্যান, ফার্ম, শিল্প কি, কিন্তু আজকে যেহেতু আমাদের এই দুইটা জিনিস বারবার আসবে, ফার্ম কি, শিল্প কি, এই জন্য আবার রিভিউ করছি। ফার্ম বলতে কি বুঝো এবং শিল্প বলতে কি বুঝো। প্রথমেই আসি ফার্ম কি। হোয়াট ইজ ফার্ম? ফার্ম হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে একটি বিশেষ পণ্য উৎপাদনের জন্য একজন কিংবা একাধিক সংগঠন কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়, তাকেই বলা হচ্ছে কি ফার্ম। অর্থাৎ আবারও বলছি, যে প্রতিষ্ঠান একটা বিশেষ পণ্য মানে একটা নির্দিষ্ট পণ্য উৎপাদনের জন্য একজন কিংবা একাধিক সংগঠন কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং পরিচালিত হয়, তাকেই বলা হচ্ছে কি ফার্ম, আমাদের কাঙ্ক্ষিত ফার্ম। এরপরে আসি শিল্প কি। একটি পণ্য উৎপাদনে যতগুলো প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তার সবগুলি সমষ্টি হলো শিল্প। অর্থাৎ ফার্মের সম্মিলিত রূপই হচ্ছে শিল্প। আবারও বলছি, ফার্মের কি সম্মিলিত রূপই হচ্ছে শিল্প। যেমন ধরো চা শিল্প, পাট শিল্প, চিনি শিল্প। আর ফার্ম হচ্ছে যেমন সুগার মিল, রংপুর সুগার মিল, গাইবান্ধা সুগার মিল, এরকম যে কোনো শিল্পের মানে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশই হচ্ছে ফার্ম। আর ফার্মের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হচ্ছে কি প্ল্যান্ট। অর্থাৎ প্ল্যান্টের সমন্বয় হয় ফার্ম, ফার্মের সমন্বয় হয় শিল্প। তাহলে বোঝা গেল ফার্ম কি, শিল্প কি। এরপরে এখন আমাদের মূল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে
গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসা সম্ভাবনা রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে স্বল্পকালে লোকসান দিয়ে উৎপাদন চালিয়ে যাবে, সেটা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। অর্থাৎ এটাও আসতে পারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কখন ফার্ম লোকসান স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে, কিংবা আসতে পারে স্বল্পকালে কোনো ফার্ম লোকসান দিলেও কি উৎপাদন করে, ব্যাখ্যা করো। আমরা এটা ব্যাখ্যা করার আগে আমাদের জানতে হবে ফার্মের ভারসাম্যের মাধ্যমে লোকসান স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাওয়ার কিছু শর্তসমূহ রয়েছে, অর্থাৎ 4টা শর্তসমূহ। এই শর্তসমূহগুলো জানার আগে আমাদের জানতে হবে যে কোন ক্ষেত্রে আমরা ফার্ম লোকসান বলে বা মুনাফা বলে। মোট ব্যয় যদি মোট আয় থেকে, আবারও বলছি তোমরা নিজেরাও জানো, মোট ব্যয় যদি মোট আয় থেকে বেশি হয় তাহলে মুনাফার মান ঋণাত্মক হয়। এটা তো অতি সহজ কথা, কারণ আমার ব্যয়ের চেয়ে যদি আয় কম হয়, অর্থাৎ আয় বেশি থাকলে ব্যয় যদি কম হয় সেখানে আমার মুনাফা হবে। আর যদি ব্যয়ই বেশি হয়, যদি মোট ব্যয় যদি মোট আয় থেকে বেশি হয়, তাহলে মুনাফার মান অবশ্যই ঋণাত্মক হয়। এই ঋণাত্মক মুনাফাকেই ফার্মের লোকসান বলে। অর্থাৎ তোমার মুনাফা যদি ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, তাহলে অবশ্যই সেটাকে কি ফার্মের লোকসান বলবে। অর্থাৎ পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। এখানে কি টোটাল রেভিনিউ, টিসিতে হচ্ছে টোটাল কস্ট, টোটাল রেভিনিউ হচ্ছে কি আমার মোট, কি টিসি হচ্ছে আমার ব্যয়, আর মোট আয়। এখন মোট আয় থেকে মোট ব্যয় দিলে আমরা কিন্তু মুনাফা, অর্থাৎ পায়ের মান কি, পাই হচ্ছে মুনাফা। এই পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। চলো আমরা চিত্রের সাহায্যে বিষয়টিকে ব্যাখ্যা করলে আরও তোমাদের সহজ হবে। তাহলে আমাদের শর্তগুলো কি বললাম, 4টা শর্ত। 4টা শর্ত কি, ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমসি ইকুয়াল টু এমআর, পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখা এবার রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপরের দিকে উঠে, আর 3 নম্বর হচ্ছে লোকসানের শর্ত এ আর লেস দেন এসি অথবা পি লেস দেন এসি হবে। আর লাস্ট শর্ত হচ্ছে লোকসান স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাওয়ার শর্ত, কোন ক্ষেত্রে, এ আর গ্রেটার দেন এবিসি অথবা পি গ্রেটার দেন এবিসি। অর্থাৎ এই 4টা শর্ত ফুলফিল করলে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের সমস্যার সমাধান পাবো। চলো আমরা প্রথমে ছবিটা বর্ণনা করি। চিত্রে কি বলেছে, আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে সেটা কিন্তু জানিয়েছি। এখন লোকসান বা ঋণাত্মক মুনাফা, আমরা কি চিত্রের সাহায্যে কি বলেছি, চিত্রের ভূমি অক্ষে কি দেখিয়েছে, কিউ, এবং উলম্ব অক্ষে আর বা সিউ। আর হচ্ছে রেভিনিউ, আর সিতে কি কস্ট। অর্থাৎ আমাদের উলম্ব অক্ষে আর এবং সি নির্দেশ করা হয়েছে এবং ভূমি অক্ষে কিউ এর পরিমাণ নির্দেশ করা হয়েছে। আর এ আর হলো কি গড় আয় রেখা, এম আর হচ্ছে প্রান্তিক আয় রেখা, এম সি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা, এসি হচ্ছে গড় ব্যয় রেখা, আর এভি হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয় রেখা। তাহলে ক্লিয়ার। এখন আমরা ছবিটি বর্ণনাতে যাব। কি বলা হয়েছে এখানে, এসি হলো গড় ব্যয় রেখা এবং এমসি এবং এভিসি হলো যথাক্রমে প্রান্তিক ব্যয় রেখা এবং গড় পরিবর্তনশীল ব্যয় রেখা। আর এইখানে দেখো ই বিন্দুটা, এই দেখো এখানে ই বিন্দুটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, কারণ ই বিন্দুতে এমসি রেখা এবং এ আর রেখা পরস্পরকে ছেদ করেছে। সুতরাং ই বিন্দুতে ভারসাম্যের পরিমাণ ও কিউ 1 এবং দামের পরিমাণ কি ওপি 1। ক্লিয়ার। যেহেতু ই বিন্দু ভারসাম্য বিন্দু, সেহেতু দামের কি ভারসাম্যের পরিমাণ হচ্ছে ও কিউ 1 আর দামের পরিমাণ ওপি 1। আমরা কি জানি, টিআর, অর্থাৎ আমরা কি জানছি, টিআর ইকুয়াল টু এ আর ইন্টু কিউ। অর্থাৎ এই এ আর ইন্টু কিউ হচ্ছে আমরা টিআর, মানে টোটাল রেভিনিউ। এখন এ আর ইন্টু কিউকে আমরা কি লিখতে পারি, এ আরকে ও পি 1, ও পি 1 ইন্টু কি ও কিউ 1। দেখো আমাদের চিত্রে দেখো ও পি 1 ও কিউ 1, অর্থাৎ এ আর ইন্টু কিউকে আমরা লিখতে পারি ওপি 1 ও কিউ 1। আবার ওপি 1 থাকলেও ও কিউ 1কে আমরা কি লিখতে পারি, ই কিউ 1, যেহেতু ও কিউ 1 এবং ই কিউ 1 সমান। সুতরাং আমাদের কি টিআর পেলাম ওপি 1 ইন্টু ই কিউ 1। অনুরূপভাবে টিসি কি, টিসিতে আমাদের কি এসি ইন্টু কিউ, যেহেতু টিআর ইকুয়াল টু এ আর ইন্টু কিউ, তাহলে আমরা জানি টিসি ইকুয়াল টু এসি ইন্টু কিউ। এসি মানে কি আমাদের ও পি 2, কারণ দেখো এসি রেখা এই দেখো এ বিন্দুতে ছেদ করেছে, তাই না। এসি রেখা
এমসি রেখাকে দেখো আমাদের এ বিন্দুতে ছেদ করেছে। সুতরাং আমরা টিসি ইকুয়াল টু এসি ইন্টু কিউ, এসির মান কত? ও পি টু। এই দেখো এখানে আমাদের ও পি টু আর এখানে ও কিউ ওয়ান। তাহলে ও পি টু আর ও কিউ ওয়ানকে আমরা কি এ কিউ ওয়ান, এর আগে কি লিখলাম ই কিউ ওয়ান না, আর এখন আমরা কি এই বিন্দু এ, তাহলে এ কিউ ওয়ান আমরা লিখতে পারি না। এরপরে আসে টিভিসি, টিভিসি হচ্ছে এভিসি ইন্টু কিউ, মানে ওপি থ্রি ইন্টু ও কিউ ওয়ান। ওপি থ্রি আমাদের হ্রাস পেয়েছে, দেখো এখানে বি বিন্দু, ঠিক আছে। তাহলে বি বিন্দুতে যেহেতু এখানে ছেদ করেছে, সুতরাং এভিসি ইকুয়াল টু কিউ, এভিসিকে আমরা ওপি থ্রি ইন্টু ও কিউ ওয়ান, অর্থাৎ ওপি থ্রি ইন্টু বি কিউ ওয়ান। তাহলে আমরা টিআর, টিসি এবং টিভিসি পেয়ে গেলাম। তাহলে আমরা পূর্বে আগে জানিয়েছি কি মুনাফা হচ্ছে মোট আয় বিয়োগ মোট ব্যয়, অর্থাৎ টিআর মাইনাস টিসি। পূর্বেই আমরা দেখিয়েছি যে পাই হচ্ছে মোট টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, অর্থাৎ মোট আয় বিয়োগ মোট ব্যয়। তাহলে আমরা এখানে টিআর এর মান জানি এবং টিসি এর মান জানি। দেখো ওপি ওয়ান ই কিউ ওয়ান আর টিসি এর মান ওপি টু এ কিউ টু। এটার মান দেখো, তার মানে আমরা ছবির দিকে দেখো, মানে হচ্ছে এই পুরোটা এই ও পি টু এ কিউ ওয়ান বিয়োগ ও পি ওয়ান, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ও পি ওয়ান ই কিউ ওয়ান বিয়োগ ও পি টু এ কিউ ওয়ান, অর্থাৎ আমাদের ব্যয়ের পরিমাণ বেশি, আয়ের পরিমাণ কম। এ কারণে আমাদের মাইনাস কি হলো, এই দুইটা, এই দেখো আমি তোমাদের এটা দাগ দিয়ে দেখাই তাহলে জিনিসটা সহজ হবে, ঠিক আছে। এই পুরাটা বিয়োগ এইটা, ঠিক আছে। তাহলে বাকি থাকলো কি এইটুক না, এই সোজা সোজা এইটুক, মানে পি ওয়ান পি টু এ ই। এই দেখো পি ওয়ান পি টু এ ই, আর এটা কি নেগেটিভ না, আমাদের ব্যয়ের পরিমাণ দেখো বেশি, আয়ের পরিমাণ কম। তাহলে আমাদের এইটুক হচ্ছে নেগেটিভ, মানে পি ওয়ান পি টু এ কে, এই দেখো এখানে নেগেটিভ আসছে পি ওয়ান পি টু এ ই ওয়ান, যেটা নেগেটিভ মানে কি অবশ্যই শূন্য থেকে ছোট। এই জন্যই বলা হচ্ছে যেহেতু মুনাফার পরিমাণ ঋণাত্মক তাই ফার্মের লোকসান হয়েছে। মুনাফার পরিমাণ আমার কি আসছে নেগেটিভ, ঋণাত্মক। এখানে লোকসানের পরিমাণ এই যে এখানে পরিমাণ বলেছি পি ওয়ান পি টু এ ই গ্রেটার দেন লেস দেন জিরো, মানে শূন্যের চেয়ে ছোট। এখানে লোকসানের পরিমাণটা আমরা পেয়েছি। আমরা আবারও জানি কি টিএফসি প্লাস টিভিসি ইকুয়াল টু টিসি, অর্থাৎ টোটাল কস্ট কি গড় পরিবর্তনশীল এবং টিএফসি মানে কি টোটাল ফিক্সড কস্ট, মানে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে টোটাল কস্ট, অর্থাৎ মোট ব্যয় মানে পরিবর্তনশীল। এবং আমরা এটা পূর্বেই আমরা শিখেছি যে টিসি ইকুয়াল টু টিএফসি টিভিসি। এখন টিএফসি ইকুয়াল টু টিসি মাইনাস টিভিসি, আমাদের টিসি এর মান কি ওপি টু এ কিউ ওয়ান আর টিভিসি এর মান কি ওপি থ্রি বি কিউ ওয়ান। দেখুন ওপি টু আর এ কিউ ওয়ান বি থ্রির মান দিলে আমাদের কি পাওয়া যাচ্ছে পি ওয়ান, দেখো আমাদের কি এই ও পি টু এ কিউ ওয়ান আর ওপিতে পাওয়া যাচ্ছে পি টু পি থ্রি কি এ বি, অর্থাৎ পি টু পি থ্রি এ বি, বা তুমি এভাবেও বলতে পারো পি টু এ বি পি থ্রি, মানে এই জিনিসটা আমরা পাচ্ছি। অর্থাৎ এখানে লোকসানের পরিমাণ থেকে টিএফসির মান মানে পরিমাণ বড়, অর্থাৎ আমাদের লোকসান কতটুকু ছিল, লোকসান ছিল এই যে এইখানে দেখো পি ওয়ান পি টু এ ই ওয়ান, আর আমাদের টিএফসির পরিমাণ কি পি টু পি থ্রি এ বি, মানে এটা বড় না এটা বড়, অবশ্যই এটা বড়। তাহলে আমাদের টিএফসি মানে ফিক্সড কস্ট পরিমাণ বেশি। আমরা কি বলেছি কোনো ফার্ম যখন ফিক্সড কস্ট বেশি থাকবে তখন লোকসান স্বীকার করেও উৎপাদনের পরিমাণ চালিয়ে যাবে। আমরা আবারও বলছি যে যেহেতু টিএফসির মান বড়, সেক্ষেত্রে লোকসানের পরিমাণ থেকে যেহেতু টিএফসির মান বড় তাই ফার্ম লোকসান স্বীকার করেও উৎপাদন পরিমাণ চালিয়ে যাবে। আমরা একটু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান অতি সহজেই সমাধান করতে পারলাম। নেক্সট ডেতে আমরা এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বাকি অংশটা বিশদভাবে আলোচনা করব। আশা করি তোমাদের পরবর্তী ক্লাসে তোমরা সবাই উপস্থিত থাকবে এবং পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।